আপনাদের সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছে সাইবার সুরক্ষা আইন নিয়ে। আমরা যখন প্রথম দায়িত্ব গ্রহণ করি তখনই আমরা বলেছিলাম আমরা যে আগের যেটা আইন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটা আমরা বাতিল করে আমরা একটা যুগোপযোগী আইন করব। এরপর আমরা বিভিন্ন সময় ড্রাফট করেছি আমাদের যে আপনার তথ্য প্রযুক্তি বিষয়ে যে আপনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন ফয়েজ, উনি অনেক কষ্ট করেছেন। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, আমরা সবাই মিলে অনেক কনসালটেশন করেছি। আমার জানা মতে বাংলাদেশে কোনো আইন নিয়ে এত কনসালটেশন হয়নি। 25 বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি। সবশেষে আমরা এই আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল সিভিল সোসাইটি, তাদের সাথে 3 ঘন্টা একসাথে বসে ফাইনাল করেছি, চূড়ান্ত করেছি ড্রাফটটা। আজকে এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উঠেছিল, তারপর সেখানে একটা অ্যামেন্ডমেন্টের সাজেশন আসছে, সেটাও আমরা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এটাও আপনার জাস্ট আমাদের ল মিনিস্ট্রির ভেটিংয়ের পর গেজেট নোটিফিকেশন হবে, হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে, প্রয়োগযোগ্য আইনে পরিণত হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে আপনাদের একটুখানি কয়েকটা জিনিস একটু ধারণা দেই। সেটা হচ্ছে, প্রথমেই বলি, এই প্রস্তাবিত যে অধ্যাদেশ আছে এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9 এবং এই 9টা ধারায় ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া কিছু কিছু যে আর্টিকেল আছে সেগুলিকে পরিবর্তন করা হয়েছে এবং স্পিচ বা কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ, সেখানে মাত্র 2টা অপরাধ রাখা হয়েছে। একটা হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ, হুমকি দেওয়া, আর এটা হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানো। যে ঘৃণা ছড়ানোর মধ্যে দিয়ে সহিংসতাকে উস্কে দেওয়া হয়, মানে ধর্মীয় ঘৃণাও এটাকে একটা খুব কঠোরভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যাতে ভুল বুঝাবুঝি না হয়, কেউ কাউকে হয়রানি করতে না পারে। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা যে কোনো কন্টেন্ট যেটার কারণে সহিংসতা উস্কে যেতে পারে সেটাকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে। এছাড়া আপনার দক্ষিণ এশিয়াতে প্রথমবারের মতো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আপনার কোনো সাইবার অপরাধ করা হয় সেটাকে শাস্তিযোগ্য করা হয়েছে। আর ম্যাক্সিমাম আইনকে আপনার স্পিচ অফেন্সের ক্ষেত্রে বলি, আপনার যে 2টা স্পিচ অফেন্স বললাম না, যে নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কন্টেন্ট প্রকাশ বা ধর্মীয় ঘৃণা এবং সহিংসতা সৃষ্টিকারী কোনো কন্টেন্ট প্রকাশ, সেটার ক্ষেত্রেও আমরা রক্ষা কবচ রেখেছি। এই ধরনের মামলাও কারো বিরুদ্ধে হলে এটা আপনার আমলি আদালতে যাবে, যেই ম্যাজিস্ট্রেট এটা কগনিজেন্সে নেন সেখানে যাবে। যাওয়ার পর 24 ঘন্টার মধ্যে উনি যদি দেখেন এই মামলায় কোনো সারবত্তা নাই, তাহলে উনি ট্রায়াল স্টেজ মামলা বাতিল করে দিতে পারবেন। অর্থাৎ চার্জশিটের জন্য ওয়েট করতে হবে না। যদি দেখেন একদম সম্পূর্ণ ভুয়া মামলা, এই মামলার কোনো ভিত্তি নাই, উনি সাথে সাথে এটা বাতিল করে দেবেন, 24 ঘন্টার মধ্যে বাতিল করতে পারবেন। এছাড়া আমরা এই অপরাধগুলোকে আপনার আমলযোগ্য অপরাধ রেখেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আপোষযোগ্যও রেখেছি। একটু আপনাদের বলি, একটু সময় লাগছে। আপনাদের যে সমস্ত বিধান বিলুপ্ত করা হয়েছে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, আগের আইনে যেভাবে উল্লেখ ছিল সেটা পড়ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান, সেটা বিলুপ্ত করা হয়েছে। এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো। মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদির জন্য দণ্ড প্রকাশের বিধান, এটাতে প্রচুর মামলা হতো। আপনারা জানেন, অনেক সাংবাদিকও এই মামলার ভিকটিম হয়েছেন। এই ধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, এই ধরনের কোনো কন্টেন্ট বা কথাবার্তা বলা, এটা কেন প্রচুর মামলা হতো, এটাও সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্যবার্তা প্রকাশ ইত্যাদিকে সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। যেগুলি বিলুপ্ত করা হয়েছে 9টা ধারার মধ্যে সবচেয়ে বেশি যেগুলিতে মামলা হতো শুধু সেগুলি আমি উল্লেখ করলাম। এই যে আপনাদের বললাম যে 9টা ধারা বাতিল হয়েছে, এই 9টা ধারাতে 95% মামলা বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা হতো। এই মামলাগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবে। এই যেদিন গেজেট নোটিফিকেশন হবে তার আগের দিন পর্যন্ত এই 9টা ধারায় যত মামলা হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া ইতিপূর্বে বিভিন্ন ধারায় যে মামলা করা হয়েছিল, কিছু কিছু ধারায়, সেই সমস্ত ধারার মামলাও বাতিল হয়ে যাবে। যেমন সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ দণ্ড
কারণে দণ্ড, এই ধারাগুলো কিন্তু আমাদের আইনে আছে, কিন্তু সংজ্ঞাটা এমনভাবে পরিবর্তিত হয়েছে যে আগের ধারার যে মামলাগুলো সেগুলি আর টিকে থাকবে না। নতুন আইনে আমরা জামিনযোগ্য ধারা করেছি, যেমন সাইবার স্পেসে জালিয়াতির অপরাধ, তারপর হচ্ছে ট্রানজ্যাকশনের অপরাধ, ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা বিদ্বেষমূলক তথ্য প্রকাশ, যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, অশ্লীল বিষয়বস্তু প্রকাশ, অর্থাৎ স্পিচ অফেন্স, কথা বলে বা মতামত প্রকাশের মাধ্যমে যে অপরাধগুলো হতো এগুলি সব কিছু জামিনযোগ্য করা হয়েছে। আর একটা খুবই আপনার উল্লেখযোগ্য যে জিনিসটা হয়েছে, এখানে সাইবার সিকিউরিটি কাউন্সিল আছে, আপনার কন্টেন্ট অপসারণ করবে। কোনো আক্রমণাত্মক বা অপরাধমূলক যদি কন্টেন্ট থাকে, সেই কন্টেন্ট যে অপসারণ করবে সেটার জন্য যে অথরিটি স্ট্যাবলিশ করা হয়েছে, সেই অথরিটিতে সিভিল সোসাইটির মেম্বার থাকবে। এই বিধান সংযোজন করা হয়েছে এবং এই অথরিটি কোনো কন্টেন্ট অপসারণ করার পরে, ধরেন কোনো একটা মানবাধিকার প্রতিষ্ঠানের কন্টেন্ট অপসারণ করলো, তখন এটা 24 ঘন্টার মধ্যে আদালতের অনুমতি নিতে হবে। অপসারণ করার পর অনুমতি নিতে হবে, 72 ঘন্টার মধ্যে অনুমতি নিতে হবে। আদালত যদি বলে যে না, এই কন্টেন্ট অপসারণ করা যাবে না, তাহলে সে কন্টেন্ট পুনরায় প্রকাশ করতে হবে। আর 72 ঘন্টার মধ্যে যদি আদালত বলে, আদালতে উপস্থাপন করার পর যে না, এই কন্টেন্টটা প্রকাশ করা ঠিক হয়েছে, এটা আইনের সাথে সঙ্গতিপূর্ণ, তাহলে সেই কন্টেন্টটা অপসারিত অবস্থায় থাকবে। অর্থাৎ আমরা অনেকগুলো রক্ষা কবচ সৃষ্টি করেছি। আরেকটা রক্ষা কবচ হচ্ছে, যেই কন্টেন্টটা অপসারণ করা হবে সেটা সম্পর্কে জনগণকে জানাতে হবে। জনগণ সেন্সিটাইজ থাকবে, আসলে সরকার কি উদ্দেশ্যমূলকভাবে কোনো কন্টেন্ট অপসারণ করছে নাকি সত্যি সত্যি আইনগতভাবে যেটা প্রকাশ করা যায় না সেরকম কন্টেন্ট অপসারণ করছে। আমি আপনাদের আইনগত ব্যাপারগুলো